আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নোয়াখালী সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? আশা রাখি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা পাঠ নিয়ে আলোচনা করব। তো আমার বিশ্বাস তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের ক্লাস পরিচালনার ক্ষেত্রে আমাকে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে এবং তোমাদের সামনে আজকের এই ক্লাস সম্পর্কে তথ্যমূলক কিছু বক্তব্য উপস্থাপনের আমি প্রয়াস পাব। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। ভার্চুয়াল ক্লাসের শুরুতে তোমাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা রাখি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথে থাকবে। আজকের শিখন ফল, আজকের পাঠ শেষে যে বিষয়গুলি সম্পর্কে তোমরা জানতে পারবে বা জ্ঞান লাভ করতে পারবে তারই কিছু দৃশ্যপট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, নাগরিক কি ও ইসলামী রাষ্ট্রে নাগরিকের প্রকারভেদ সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। দ্বিতীয়ত, ইসলামী রাষ্ট্রে নাগরিকদের অধিকার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে। তাহলে আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে আলোকপাত করব। প্রথমত, নাগরিক অন ইসলামী রাষ্ট্রের নাগরিক আর ইসলামী রাষ্ট্রের নাগরিক কথাটা একই পরিভাষা। তো নাগরিকের পরিচয় সম্পর্কে জানবো ইসলামী রাষ্ট্রের নাগরিক কয় শ্রেণীতে বিভক্ত সেটা, আরও জানবো ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ কি কি অধিকার ভোগ করে থাকে তারই বিস্তারিত আলোচনা। তাহলে আমরা এখন আজকের ক্লাসের মূল আলোচনার দিকে মনোনিবেশ করছি। প্রথমত, নাগরিক কি বা নাগরিক কাকে বলা হয়? যদি সহজ কথায় গুছিয়ে বলি তাহলে বলবো নাগরিক হলো নগর রাষ্ট্রের বা নগরের অধিবাসী বা বাসিন্দা। ইংরেজিতে বলা হয় তাকে সিটিজেন। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেছেন, এ সিটিজেন মাস্ট বি অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এ সিটি স্টেট। শুধুমাত্র তারাই রাষ্ট্রের নাগরিক যারা নগর রাষ্ট্রের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। আমরা জানি নাগরিক রাষ্ট্রের একটা মৌলিক উপাদান। নাগরিক না থাকলে রাষ্ট্র গঠন সম্ভব নয়, অর্থাৎ একটা অন্যটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অন্য কথায় যদি বলা হয়, নাগরিকের স্বার্থ রক্ষাই মূলত রাষ্ট্রের সূত্রপাত বা রাষ্ট্রের জন্ম। তো সুতরাং রাষ্ট্র ও নাগরিক একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ মুদ্রার এপিঠ ওপিঠের মতো। মুদ্রার একটা অংশকে যদি আমি কল্পনা করি বা মেনে নিই তাহলে অপর অংশকে আমাকে মেনে নিতে হয়। তো সে কারণে নাগরিক তার রাষ্ট্রের একটা সম্পদ, তেমনি নাগরিক আবার রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে সে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো সুতরাং একটা ছাড়া অন্যটা অচল বা একটা ছাড়া অন্যটাকে আমরা কল্পনা করতে পারি না। রাষ্ট্রবিজ্ঞানী আমরা নাগরিকের আরও একটা সংজ্ঞা দেখব। রাষ্ট্রবিজ্ঞানী ব্যাটেল বলেন, নাগরিক সে ব্যক্তিগণ যারা কতগুলো কর্তব্য এবং দায়িত্বের বন্ধনে রাষ্ট্রের সাথে আবদ্ধ থাকে এবং রাষ্ট্রের আনুগত্যের মাধ্যমে এর সুবিধার ক্ষেত্রে তারা সমভাবে অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ সম অংশীদার। কর্তব্য দায়িত্বের ক্ষেত্রে রাষ্ট্রের সাথে আবদ্ধ থাকে এবং রাষ্ট্রের আনুগত্যের মাধ্যমে তারা সুবিধাগুলি, রাষ্ট্র থেকে যে যে সুবিধাগুলি সেগুলি তারা সমভাবে অংশীদার হয়। তাহলে আমরা রাষ্ট্রের সংজ্ঞা থেকে যে বিষয়টি আমরা জানতে পারলাম তার মূল বক্তব্য হলো, প্রথমত নাগরিক হচ্ছেন রাষ্ট্রের স্থায়ী অধিবাসী। নাগরিক হচ্ছেন রাষ্ট্রের সাথে আনুগত্যের বন্ধনে আবদ্ধ। নাগরিক হচ্ছেন তারা ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে রাষ্ট্র থেকে অধিকার ভোগ করে থাকেন। আবার তারা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে তারা বাধ্য এবং
কর্তব্য এবং দায়িত্ব পালনের মাধ্যমে তারা ব্যক্তিগত এবং সামষ্টিক অধিকার রক্ষার জন্য সরকারের বশ্যতা স্বীকার করেন। তাহলে এই বিষয়গুলি আমরা আজকের আলোচনা থেকে আমাদের কি পয়েন্ট বা মূল পয়েন্ট হিসেবে উদ্ভূত হলো যে প্রথমত আমরা দেখব রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা রাষ্ট্রের প্রতি আনুগত্যের বন্ধনে আবদ্ধ এবং ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে তারা অধিকার ভোগ করে থাকেন এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনে তারা বাধ্য থাকেন এবং ব্যক্তিগত এবং সমষ্টিগত অধিকার রক্ষার জন্য সরকারের বশ্যতাও স্বীকার করেন। তাহলে আমরা দেখব নাগরিক কি, দেখলাম এতক্ষণ নাগরিক কি বা নাগরিক কাকে বলি। তাহলে এখন আমরা যদি পর্যায়ে যদি দেখি তাহলে আমরা দেখব ইসলামের রাষ্ট্রে নাগরিকের প্রকারভেদ। ইসলামের রাষ্ট্রে নাগরিকগণ দুই ভাগে বিভক্ত। প্রথমত মুসলিম নাগরিক, দ্বিতীয় হচ্ছে অমুসলিম বা জিম্মি নাগরিক। মুসলিম নাগরিক আমরা সহজেই বুঝি, ইসলামী রাষ্ট্রে যারা মুসলিম নাগরিকগণ থাকেন, যারা স্থায়ীভাবে বসবাস করেন, যাদের থেকে যারা জন্ম লাভ করেন, তারাও ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিক হিসেবে চিহ্নিত। আবার যদি অন্য রাষ্ট্র থেকে কোনো মুসলিম আইনগতভাবে অনুমতি নিয়ে কোনো মুসলিম রাষ্ট্রে স্থায়ী বসবাস করেন, সেক্ষেত্রেও তারা মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবেন, বিবেচিত হবেন। আর অমুসলিম নাগরিক হচ্ছে যারা ইসলামী রাষ্ট্রের প্রতি বশ্যতা বা আনুগত্য স্বীকার করে ইসলামী রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, অথবা তাদের মাধ্যমে যারা জন্মলাভ করে তারাও ইসলামী রাষ্ট্রের স্থায়ী নাগরিক, কিন্তু অমুসলিম বা জিম্মি নাগরিক হিসেবে তারা বিবেচিত। তাহলে তারা অমুসলিম নাগরিকরা সরকারকে নির্দিষ্ট পরিমাণে জিজিয়া প্রদান করেন, সেই শর্তে রাষ্ট্রে তারা স্থায়ী নাগরিকের মতো বসবাস করতে থাকেন। সুতরাং ইসলামী রাষ্ট্রে আমরা দুই ধরনের নাগরিককে দেখতে পাই, তাহলে হচ্ছে মুসলিম নাগরিক আর একটা হচ্ছে অমুসলিম নাগরিক। যেহেতু ইসলামী রাষ্ট্র, সেখানে অমুসলিম নাগরিকরাও তাদের অধিকার, নাগরিক হিসেবে তাদের অধিকার এবং দায়িত্ব এবং কর্তব্য পালনে রাষ্ট্রের প্রধান তাদের প্রতি সর্বদা জাগ্রত থাকেন এবং সদা অবিচল থাকেন। তো সেক্ষেত্রে কারণ তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা এবং অন্যান্য কার্যক্রমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। আমরা তাহলে যদি দেখি তাহলে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার, ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার, ইংরেজি এটা কথা বলে রাইট ইজ নট গিভেন বাট ইট ইজ টেকেন বাই ফোর্স। অর্থাৎ অধিকার কেউ কাউকে দেয় না, বরং অধিকারকে আদায় করে নিতে হয়। তো সুতরাং নাগরিকের ক্ষেত্রে আমরা দেখি কিছু তার কর্তব্য আছে, রাষ্ট্র তাকে এইভাবেই প্রদান করে, আবার কিছু কিছু তার অধিকার রয়েছে যে অধিকারগুলি তাকে আইনের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে সে অধিকারগুলি রাষ্ট্র থেকে আদায় করে নিতে হয়। তো সেই অধিকারগুলির কয়েকটি ধরন আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে তিন ধরনের অধিকার সেটা ইসলামী রাষ্ট্রে সে ভোগ করে থাকে। সেটা হচ্ছে সামাজিক অধিকার, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক অধিকার, আর তৃতীয় হচ্ছে রাজনৈতিক অধিকার। তাহলে আমরা দেখলাম ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকারের তিনটি পর্যায়। প্রথমত সামাজিক অধিকার, অর্থনৈতিক এবং সর্বশেষ হচ্ছে রাজনৈতিক অধিকার। এখন আমরা এগুলির এই পয়েন্ট ভিত্তিক কিছু আলোচনা করব, যাতে করে বিষয়টা আমাদের সামনে সহজেই বোধগম্য হয়। সামাজিক অধিকার, সামাজিক অধিকারের ক্ষেত্রে কি কি বিষয় আসছে? প্রথম হচ্ছে আইনগত সমতা। ইসলামী আইনে সকল মানুষের প্রতি সমভাবে, ইসলামী আইন সকল মানুষের প্রতি সমভাবেই প্রযোজ্য। আমরা জানি, আমরা বিভিন্ন কোর্টেও দেখি বিভিন্নভাবে লেখা থাকে বিভিন্ন বাণী, আইন অন্ধ, মানে সবার জন্য সমভাবে প্রযোজ্য। তো ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রেও তার ব্যত্যয় নয়, বরং এটা আরও বেশি প্রযোজ্য এবং প্রয়োগের ক্ষেত্রে আরও বেশি কঠোর। আইন প্রয়োগের ক্ষেত্রে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ বিবেচনা করা হয় না, এবং বিবেচনা করা হয় তার বংশমর্যাদা, বর্ণ, গোত্র, ভাষা বা জাতি, এগুলির কোনোটাই আইনের ক্ষেত্রে বিবেচনা করা হয় না। এমনকি তার আকীদা, বিশ্বাস, আত্মীয়তা, তার নৈকট্যতা, বন্ধুত্ব, এগুলি কোনো কিছুই আইনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, বরং আইন তার সমান গতিতেই চলে। অর্থাৎ যার যতটুকু আইনের দৃষ্টিতে তার অপরাধ, সে ততটুকু অপরাধের জন্যই মূলত শাস্তি পেয়ে থাকে। এরপর আমরা দেখি আইনগত সমতার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ সমভাবে বিচার পেয়ে থাকেন। এখানে মুসলিম অমুসলিম বলে কোনো কথা নেই, বরং প্রত্যেকটা নাগরিকই আইনের ক্ষেত্রে সমান এবং সমান আইনগত অধিকার ওরা লাভ করে থাকেন। এরপরে দেখি ন্যায় বিচার। ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ ন্যায় বিচার ভোগ করে থাকেন। এই রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রতিষ্ঠা করা হয়
এবং কারোর প্রতি কোনো অবিচার জুলুম করা হয় না, বরং ন্যায় বিচারের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহর এক বিধৃত রূপ, মানে প্রতিমূর্তি রূপ। তাহলে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে নিজেকে পেশ করো, যদি এটি তোমার নিজের পিতামাতার কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। তাহলে ন্যায় বিচারের ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্রের ন্যায় বিচারের ক্ষেত্রে বজ্র কঠোর। এখানে কারোর প্রতি কোনো রকম পক্ষপাতিত্বমূলক আচরণ এখানে বরদাস্ত করা হয় না। এরপর আমরা দেখি আরও কিছু ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে দেখি আইন, ব্যক্তি স্বাধীনতা। ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ ব্যক্তি স্বাধীনতা, অবাধ ব্যক্তি স্বাধীনতা পেয়ে থাকেন। আইনের অধীনে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই তিনি তার জীবনযাপন পরিচালনা করতে পারেন। অযথা এবং বিনা কারণে কাউকে হয়রানি করা নিষিদ্ধ ইসলামী রাষ্ট্রে। জুলুমকারীকে শাস্তি ও দণ্ড দিতে রাষ্ট্র একান্তভাবে বদ্ধপরিকর থাকে। সুতরাং শরীয়তের আইনে প্রকাশ্য বিচারে দোষী সাব্যস্ত হলেই মূলত তাকে শাস্তি প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ তাহলে ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা ব্যক্তি তার যথার্থ ব্যক্তি স্বাধীনতা ভোগ করে থাকে, বরং তার প্রতি কোনো অন্যায় অবিচার করা, এখানে অবিচারের কোনো সুযোগ থাকে না। এরপর আমরা দেখি ইজ্জত এবং সম্মানের অধিকার। ইসলামী রাষ্ট্রের নাগরিকের ইজ্জত এবং সম্মান রক্ষার অধিকার যথার্থভাবে তারা ভোগ করে থাকেন। কারো দ্বারা তা ক্ষুণ্ণ হলে তার প্রতিবিধান করা মূলত সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পরিগণিত হয়। রাষ্ট্র বা সরকার কাউকে বিনা কারণে অপমান করে না এবং করার কোনো অধিকার ইসলামী রাষ্ট্রের নাগরিক বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তাকে সে অধিকারটা দেয় নাই। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যাবতীয় ইজ্জত সম্মান তো আল্লাহ এবং তার রাসূলের এবং তার অনুসারী মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা এই কথাটি জানে না। তাহলে আমরা ইসলামী রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে দেখি মুসলিম অমুসলিম সকল প্রকার নাগরিকদের ইজ্জত এবং সম্মানের তারা যথার্থ এবং পূর্ণ অধিকার স্বাধীনতা পেয়ে থাকে। এক্ষেত্রে কারো ইজ্জত সম্মানের বিনষ্ট করা, সম্মানহানি করার কোনো সুযোগ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কাউকে প্রদান করেনি। এরপর আমরা দেখি নিরাপত্তা লাভ। ব্যক্তি ও সমাজ জীবনে নিরাপত্তা লাভের অন্যতম অধিকার হচ্ছে যে ব্যক্তি সর্বক্ষেত্রে সে নিরাপত্তা লাভ করবে। ইসলামী রাষ্ট্রপ্রধান নাগরিকের সর্বোচ্চ অর্থাৎ নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। কেউ কারো নিরাপত্তা বিঘ্নিত করলে রাষ্ট্র তা যথার্থভাবে তা প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অন্যতম সামাজিক অধিকারের মধ্যে সেটা গণ্য। যেমন এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তোমাদের জীবন, তোমাদের সম্পদ তোমাদের জন্যই কিয়ামত পর্যন্ত এমনকি এমন সম্মানিত যেমন সম্মানিত রয়েছে তোমাদের এই দিনের, এই মাসের, এই শহরের। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটি উল্লেখ করেছেন যে তোমাদের রক্ত, সম্পদ, ইজ্জত তোমাদের পবিত্র, যেরকম পবিত্র আজকের দিনটি। তো সুতরাং এরপর আমরা দেখি আরও কিছু বিষয়। শিক্ষা লাভের অধিকার। ইসলামী রাষ্ট্রে জ্ঞান এবং শিক্ষা লাভের অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক। আর রাসূলুল্লাহ ইসলাম তো আমরা জানি রাসূলুল্লাহ ইসলামের শিক্ষার বিষয়ে বলেছেন, উতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিস-সিন। অন্য হাদিসে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। সুতরাং ইসলামী রাষ্ট্রে শুধু অধিকারের পর্যায়ে রাখিনি, বরং শিক্ষা অর্জনকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে। সুতরাং ইসলামী রাষ্ট্রের সামাজিক অধিকারের মধ্যে আমরা দেখি যে শিক্ষালাভ তার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে শিক্ষালাভ অর্জন করার অধিকার ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সমভাবে প্রযোজ্য। এখানে কেউ শিক্ষালাভ থেকে বঞ্চিত হওয়ার সুযোগ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কখনো মেনে নেয় না, স্বীকার করে না। এরপর আমরা দেখি বাসস্থানের নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে বাসস্থানের নিরাপত্তা। ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই তার বাসস্থানের গ্রহণের বিষয়ে পূর্ণ স্বাধীনতা সে লাভ করে। তার ঘরে তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, সেটা
তার কাছের ব্যক্তি হোক অথবা অপরিচিত ব্যক্তি হোক অথবা আইনশৃঙ্খলা বাহিনী হোক, এক্ষেত্রে তার ঘরের মধ্যে সে পূর্ণ বাসস্থানের ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। কেউ কাউকে কারোর প্রতি অনধিকার চর্চা করতেও ইসলামী ব্যবস্থা তাকে সেই ক্ষমতাটা প্রদান করেনি। তো এক্ষেত্রে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু তুসাল্লিমু আলা আহলিহা। বাসস্থানের স্বাধীনতা নিরাপত্তার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, যেটা আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি নিয়ে সালাম না করে প্রবেশ করো না। তার মানে প্রত্যেকটা মানুষের যেমন ব্যক্তি স্বাধীনতার কথা বলেছি, বাসস্থানের স্বাধীনতাটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুদীর্ঘ দুর্গের মতো। এখানে কেউ অযাচিতভাবে বিনা অনুমতিতে সেখানে প্রবেশের সুযোগ প্রদান করেনি। ফলে আমরা দেখি ইসলামী রাষ্ট্রে নাগরিকদের যে সামাজিক অধিকারগুলি দেখেছি, এগুলি ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তথা সেটা মুসলিম অমুসলিম প্রতিটি নাগরিকে যথার্থভাবে এবং পূর্ণভাবে তার জীবনে প্রতিফলন ঘটাতে পারেন। দেখি ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে আমরা বলেছিলাম, প্রথম নাগরিকের 3 ধরনের অধিকার ভোগ করে থাকেন। প্রথমত সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার। দ্বিতীয়ত অর্থনৈতিক অধিকার, সম্পদ অর্জন। ইসলামের রাষ্ট্রের নাগরিক স্বাধীনভাবে সম্পদ অর্জন করবে এবং শরীয়ত পন্থায় সে যত ইচ্ছা করে ততই সম্পদ অর্জন করবে এবং হারাম এবং নিষিদ্ধ পন্থা ব্যতীত বরং সে তার ইচ্ছামতো অর্থাৎ নিজে পরিশ্রম করে তার যতটুকু পরিমাণ সম্পদ অর্জনের ইচ্ছা সে ততটুকু পরিমাণ সম্পদ অর্জনের ক্ষমতা ইসলামী রাষ্ট্রপ্রধান তাকে বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তাকে সেটা প্রদান করেছে। তাহলে আমরা দেখি সম্পদ অর্জন করতে হবে সেটা বৈধ পন্থায়। আর আমরা এটাও জানি বৈধ পন্থায় সম্পদ অর্জন বা উপার্জন করাটা মানুষের জন্য খুবই শ্রমসাধ্য বিষয় এবং কষ্টসাধ্য বিষয়। তো সুতরাং ইসলামী রাষ্ট্রে এই অধিকারটাও দিয়েছে, ব্যক্তি ইচ্ছা করলে বৈধ পন্থায় তার সম্পদ গড়ে সম্পদ উপার্জন করতে পারবে বা যে কোনো পরিমাণ সম্পদের সে প্রাচুর্যের অধিকারী হতে পারে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরা মুলুকের 15 নম্বর আয়াতে, যে তোমরা জমিনের পরতে পরতে ভ্রমণ করো এবং এ থেকে উপার্জিত রিজিক ভক্ষণ করো, আর তার দিকে একদিন তোমাদেরকে ফিরে যেতে হবে। এরপর আমরা দেখি ইসলামী রাষ্ট্রের নাগরিকের অধিকারের মধ্যে কর্মের স্বাধীনতা। শরীয়ত সম্মত যে কোনো কাজই ইসলামে সম্মানিত। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের শরীয়ত সম্মত যে কোনো কাজ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, সেটা হোক ব্যবসা, সেটা হোক কৃষিকাজ, সেটা হোক চাকরি, যে কোনো কাজই হোক না কেন সে পূর্ণ স্বাধীনতার সাথে সে কাজ কর্ম করতে পারবে এবং উৎসাহ উদ্দীপনার সাথে সে তার কর্মের যাবতীয় কার্যক্রম সে পরিচালনা করতে পারবে। আর এক্ষেত্রে কর্মের স্বাধীনতার ক্ষেত্রে রাষ্ট্র তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, ব্যক্তির উপার্জিত হালাল রুজির চাইতে উত্তম কিছু আর নেই। অর্থাৎ তিনি হালাল রুজি অর্জন করতে গিয়ে সুতরাং যে কোনো কর্ম তিনি বেছে নিতে পারবে, সে অধিকারটা ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ যথার্থভাবে ভোগ করে থাকেন। এরপর আমরা দেখি উপযুক্ত মজুরি। আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ শ্রমিকদের বৈষম্য। তো সুতরাং ইসলামী রাষ্ট্রের সকল শ্রমিক কর্মচারী প্রত্যেকেই তার যথোপযুক্ত মজুরি পেয়ে থাকেন। রাসূলের হাদিস, অন্য হাদিসে আছে যে তোমরা তোমাদের শ্রমিককে, অধীনস্থ লোককে তোমাদের তাদের শরীরের ঘাম শুকানোর পূর্বে তাদের মজুরি প্রদান, অর্থাৎ সে যতটুকু মজুরি পাওয়ার যোগ্য বা যতটুকু সে কাজ করেছে বা পরিশ্রম করেছে তাকে ততটুকু মজুরি দেওয়া ইসলামের মজুরি পাওয়ার অধিকার হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে। আর এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে মজুরি পাওয়ার ক্ষেত্রে, সে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছে কিন্তু ব্যক্তি অথবা মালিক তার যথোপযুক্ত মজুরি প্রদান করতে অনীহা প্রকাশ করছে অথবা দিচ্ছে না, আর এক্ষেত্রে ইসলামী রাষ্ট্রপ্রধান এখানে হস্তক্ষেপ করবে এবং তার মজুরি আদায়ের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তো রাসূল ইসলাম বললেন, এই প্রসঙ্গে হাদিস আছে, যে কোনো লোককে সে মজুরি হিসেবে নিয়োগ করলো এবং তার থেকে পুরোপুরি কাজ আদায় করে নিল অথচ তার পারিশ্রমিক দিল না। এরপর আমরা দেখি ব্যক্তিগত মালিকানা। ইসলামী শরীয়ত ব্যক্তিকে তার ব্যক্তিগত মালিকানার স্বাধীনতা প্রদান করেছে। ব্যক্তি তার সম্পদ নিজে যেমন অর্জন করতে পারবে বৈধ পন্থায়, তেমনি তার মালিকানাও সেই জিনিসগুলি রাখতে পারবে। অন্য কেউ তার এই ব্যক্তি মালিকানার উপর হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং কেউ যদি হস্তক্ষেপ করে
তাহলে এক্ষেত্রে রাষ্ট্র তার যথোপযুক্ত এবং প্রয়োজনে তার আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এরপর আমরা দেখি কর্মসংস্থানের অধিকার। ইসলামী রাষ্ট্রে নাগরিকের আর একটা বিষয় যেটা রাষ্ট্রপ্রধান সুনিশ্চিত করবে সেটা হচ্ছে নাগরিকদের কর্মসংস্থান। রাষ্ট্রের বেকারত্ব দূর করে প্রত্যেকটা নাগরিককে তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের কর্মসংস্থানের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে করে প্রত্যেকটা লোক তার যথার্থ শ্রম বিনিয়োগ করে রাষ্ট্রের উৎপাদন, অগ্রগতি, সমৃদ্ধি এবং অগ্রগতিতে যথার্থ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে কর্মসংস্থান গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী নাগরিকদের। এরপর আমরা যদি আরও দেখি তাহলে আমরা দেখব পেশা এবং নির্বাচনের অধিকার। ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার ইচ্ছা মতো সে পেশা নির্বাচন করতে পারবে, অর্থাৎ তাকে বাধ্য করা হবে না। তার ভালো লাগে যে ব্যাংক জব করা, এখন তাকে ইচ্ছা করে অন্য কোনো পেশা তাকে নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা যাবে না, তার প্রতি জোরারোপ করা যাবে না, বরং সে ইচ্ছাকৃতভাবেই তার যেই পেশাটা তার পছন্দনীয়, তার ভালো লাগে, সেই পেশাটাই গ্রহণ করতে পারবে। সুতরাং তার প্রতি কোনো জোর জুলুম করা হবে না, তার প্রতি কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না, যাতে করে সে এই পেশা থেকে দূরে সরে যায়। সুতরাং ইসলামী রাষ্ট্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে প্রত্যেকটা নাগরিক তার পেশা নির্বাচনের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে থাকে এবং বৈধ পন্থায় এবং বৈধ অর্থ উপার্জনের ক্ষেত্রে সে যে কোনো পেশাকে পেশা হিসেবে বেছে নিতে পারে। এরপর আমরা দেখি অর্থনৈতিক নিরাপত্তা। অর্থনৈতিক অধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। আমি পরিশ্রম করে সম্পদ উপার্জন করলাম, নিজের কাছে সম্পদ রাখলাম, সেই সম্পদে যদি আমার নিরাপত্তা সূচিত না হয়, অন্যের দ্বারা সেই সম্পদ হস্তক্ষেপ হয়ে যায় অথবা লুণ্ঠিত হয়ে যায় অথবা আমার সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে সম্পদের জন্য সম্পদ উপার্জনের ক্ষেত্রে কেউ আগ্রহী হবে না, বরং ইসলামী রাষ্ট্রের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের জন্য অনেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি তার অর্থের সুনিশ্চিত নিরাপত্তা লাভ করবে। সে তার সম্পদের নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিমাণ জাকাত বা অপর ক্ষেত্রে ইসলামী ফান্ডে প্রদান করেও অন্যের অধিকারকেও সে সুনিশ্চিত করবে। আর এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে তার অর্থনৈতিক নিরাপত্তাটা বিঘ্নিত হয়, তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধান এই বিষয়ে হস্তক্ষেপ করে কার্যকরী এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তাকে কঠিন বলয়ের মধ্যে নিয়ে আসবেন এবং নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তাকে তিনি সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠা করবেন। তাহলে আমরা এতক্ষণ ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি। এখন আমরা দেখব সর্বশেষ ইসলামী রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি ধর্ম পালন। ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, সে মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেকেই তার স্ব ধর্ম পালনের ক্ষেত্রে সে পূর্ণ অধিকার বা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করা যাবে না, কেউ কারো ধর্মের প্রতি বিদ্রোহ করা যাবে না, বরং প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং প্রত্যেকেই তার প্রত্যেক ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করাটা ইসলামী রাষ্ট্রের নাগরিকের পরিপন্থী। সুতরাং এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কার্যকরী এবং যথোপযুক্ত ব্যবস্থা সেখানে গ্রহণ করবেন। যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, অর্থাৎ দিনের মধ্যে কোনো জবরদস্তি বা বাড়াবাড়ি নেই। অর্থাৎ প্রত্যেকেই, সে অন্য ধর্মের মানুষ হোক, সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং তার ধর্মের প্রতি, তার ধর্ম পালনের ক্ষেত্রের প্রতি তার প্রতি অবিচার বা জুলুম করা হবে না। যেমন আল্লাহ অন্য আয়াতে বলেছেন, তোমরা কি মানুষদের জোর জবরদস্তি করবে যেন তারা সবাই মুমিন হয়ে যায়? সুতরাং এই ইসলাম এই অধিকার কেউ কাউকে দেয় না। সুতরাং তাকে ধর্মান্তরিত করতে হবে। যদি সেই ইচ্ছা অভিরুচি যদি থাকে, তাহলে কথা দিয়ে, সুন্দর বাক্যালাপের মাধ্যমে এবং তাকে বুঝিয়ে, এটাই হচ্ছে এই অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন অথবা ভালো আচরণের অন্যতম একটা পন্থা। এরপর আমরা দেখি ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আর দেখি ভোটাধিকার প্রয়োগ। ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই রাষ্ট্রপ্রধানের নির্বাচন কিংবা মজলিসে শুরার সদস্য যখন নির্বাচিত হবে, তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাই সমানভাবে অধিকার ভোট দিবে। কারো ভোটাধিকার প্রয়োগে অন্য হস্তক্ষেপ করবে না, বরং প্রত্যেকেই স্বাধীনভাবে তার মত প্রকাশের সুযোগ হিসেবে ভোট প্রদান করবে, যেটা ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অন্যতম অধিকার।
তো সেক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তার প্রতি কোনো জোর জবরদস্তি করা যাবে না, তার ভোট অন্য কেউ প্রয়োগ করতে পারবে না, বরং প্রত্যেকেই তার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন এবং নিরপেক্ষভাবে ভোটদান সম্পন্ন করবে। এরপর আমরা দেখি স্বাধীনভাবে মত প্রকাশ। ইসলামী রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ ইসলাম তাকে দিয়েছে। সুতরাং ইসলামী রাষ্ট্রে সেই অধিকারটা সে পূর্ণভাবে প্রতিফলন ঘটাতে পারবে। তাদেরকেও তার অধিকার থেকে কোনো বঞ্চিত করা যাবে না। ব্যক্তির চিন্তা মানসিকতার প্রভাব স্ফুরণের জন্য মতামত প্রকাশ স্বাধীনতা একান্ত অপরিহার্য বিষয়। আর এটা প্রকাশ করার অধিকার ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই যথার্থভাবে বা পূর্ণভাবে পেয়ে থাকেন। কারণ তা না হলে মুসলমানের দ্বীনি দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হতে পারেন বা বিপর্যস্ত বা তিনি হীনমন্যতায় ভুগতে পারেন। ফলে তার দৃষ্টিতে যে বিষয়গুলি সমস্যা, সেই সমস্যাগুলি রাষ্ট্রপ্রধানের সেই সমালোচনা হোক, তিনি যথার্থভাবে এবং ন্যায়সঙ্গতভাবে সেই বিষয়গুলি তুলে ধরবেন, যাতে করে রাষ্ট্রপ্রধান তার এই কথার দ্বারা সংশোধন বা নিজেকে শুধরে নেওয়ার পথ খুঁজে পেতে পারে। এরপর আমরা দেখি জুলুমের প্রতিবাদ। ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ দ্বিধাহীন চিত্তে তার প্রতি অন্যায় অবিচার হলে তিনি তার প্রতিবাদ করতে পারবেন, এবং প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে তিনি প্রয়োজনে আদালতে তার প্রতিকার চাইতে পারেন, এবং সেখানেও যদি তিনি তার প্রতিবাদের যথোপযুক্ত বিচার না পান তাহলে তিনি ইসলামী রাষ্ট্রপ্রধানের নিকট তিনি তার আবেদন জানাতে পারেন। প্রয়োজনে ইসলামী রাষ্ট্র এই জুলুমবাজদের বিরুদ্ধে তিনি প্রতিবাদী হবেন এবং বজ্রকঠোর হবেন, এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে ইসলামী রাষ্ট্রপ্রধান তার পাশে দাঁড়াবেন, তাকে সমর্থন যোগাবেন এবং জুলুমকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে চিরতরে নির্মূল করার জন্য কার্যকরী এবং যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে ইসলামী রাষ্ট্রে জুলুমের প্রতিবাদ করার অধিকার ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সমভাবে প্রযোজ্য। এরপর আমরা দেখি সভা ও সমিতির অধিকার। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রত্যেকটা নাগরিক বিধিসম্মত উপায়ে তিনি সভা সমিতি করা, অর্থাৎ যে কোনো সভা সমিতি করতে পারবেন। মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য তিনি কোনো সভা মজলিস আহ্বান করতে পারবেন এবং প্রতিবাদও করতে পারবেন। কোনো বিষয়ে পছন্দ না হলে, কোনো বিষয়ের প্রতি নির্যাতন নিপীড়ন হলে সেই বিষয়ে তিনি প্রতিবাদও করতে পারবেন। তিনি সেমিনার করতে পারবেন, গণসংযোগ করার এই যাবতীয় বিষয়গুলি তিনি করতে পারবেন, যা অপর রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে সচরাচর আমরা পরিলক্ষিত হয় না, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে এই বিষয়গুলিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, কারণ এটা তার মত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করে দেখলাম যে আমরা ইসলামী রাষ্ট্রে নাগরিকগণ 3 ধরনের অধিকার পেয়ে থাকেন। প্রথমত বলেছিলাম সামাজিক অধিকারের ক্ষেত্রে বলেছি, এরপরে বলেছি অর্থনৈতিক অধিকার, আর এখন আমরা সর্বশেষ যে আলোচনা করেছি রাজনৈতিক অধিকার। তার মধ্যে প্রথম বলেছি ধর্ম পালন, প্রত্যেকেই তার স্ব ধর্ম পালন করবে, এখানে কোনো হস্তক্ষেপ হবে না। ভোটাধিকার প্রয়োগ, রাষ্ট্রপ্রধান নির্বাচনে প্রত্যেকটা নাগরিক নিরপেক্ষভাবে তার স্বাধীন ভোট, তার মত প্রকাশের অন্যতম মাধ্যম ভোটাধিকার প্রয়োগ, সেটাও তিনি করতে পারবেন। স্বাধীন মত প্রকাশ করতে পারবেন। তিনি রাষ্ট্রের চিন্তা নিয়ে, রাষ্ট্রের ব্যবস্থা নিয়ে আইনসঙ্গতভাবে তিনি যে মত প্রকাশ করার অধিকার সেটা তিনি করতে পারবেন, এবং পরিপূর্ণভাবে সেটা ইসলামী রাষ্ট্রে তাকে অধিকার সেটা প্রদান করেছে। আর দেখি আমরা জুলুমের প্রতিবাদ। ন্যায় অন্যায় উৎপীড়ন যুগে যুগে কালে কালেই দেখেছি, কিন্তু ইসলামী রাষ্ট্র হচ্ছে জুলুমের সে প্রতিবাদ করবে এবং প্রতিকারের জন্য সে আইনের আশ্রয় নিতে পারবে, এবং সর্বশেষ বলা হচ্ছে সেখানেও যদি সে আইনের আশ্রয় যদি যথার্থ ন্যায় বিচার না পায় তাহলে বলা হচ্ছে ইসলামী রাষ্ট্রপ্রধান তার পক্ষে দাঁড়াবে এবং জুলুমদেরকে সমূলে মূলোৎপাটন করবে। আর সর্বশেষ হচ্ছে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক অধিকারের সভা ও সমিতির অধিকার। যে কোনো বিষয়ে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তিনি সভা সমিতির অধিকার করতে পারেন, গণসংযোগ করতে পারেন, সেমিনার করতে পারেন। এই অধিকারটা ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রত্যেকটা নাগরিক সমভাবে প্রত্যেকটা নাগরিকের উপর সমভাবে প্রযোজ্য। প্রত্যেকটা নাগরিকই ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে তিনি সভা সমিতি অধিকারের পূর্ণ কর্তৃত্ব তিনি ভোগ করবেন। এক্ষেত্রে তার প্রতি কোনো জুলুম বা অবিচার করা হবে না, তাকে কারারুদ্ধ করা হবে না, তাকে আটকে রাখা হবে না, তার মত প্রকাশের স্বাধীনতাকে
স্থমিত বা বাধা প্রদান করা যাবে না। তাহলে আমরা এতক্ষণ আলোচনা মূলত আজকে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি যে নাগরিক কি, ইসলামী রাষ্ট্রের নাগরিকদের প্রকারভেদ এবং নাগরিকদের অধিকার সম্পর্কিত আমরা দেখব। অধিকার সম্পর্কিত তিনটা: সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। মোটামুটি আমরা ইসলামী রাষ্ট্রের নাগরিকদের এই গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এবং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, কর্তব্য, আর যেটা হচ্ছে নাগরিকদের অধিকার, একজনের জন্য যেটা যদি অধিকার হয়ে থাকে অন্যজনের জন্য সেটা দায়িত্ব, কর্তব্য। যদি আমরা রাষ্ট্রের নাগরিকদের সেটা অধিকার হয়ে থাকে তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে যে বিষয়গুলি সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে যে বিষয়গুলি পাওয়ার দরকার সেগুলি যথাযথভাবে পেয়েছে কিনা বা পাওয়ার সুব্যবস্থা করাটা ইসলামী রাষ্ট্রপ্রধানের কর্তব্য। আর প্রত্যেকটা নাগরিকের সেই অধিকারগুলি, সেই বিষয়গুলি থেকে সুবিধা পাওয়া প্রত্যেকটা নাগরিকের অধিকার। তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই। তো আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা মোটামুটি ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার সম্পর্কিত বিষয়গুলি জানতে পেরেছ, যা অনেকাংশে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথেও মিলে যায়। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আশা রাখি নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার আশা রাখছি। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।